বাংলাদেশে তদারকি সরকার গঠনের তোড়জোড় চলছে সেখানে, এবং ছাত্ররা দফা দফায় বৈঠক করছেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। তদারকি সরকার কবে তারা শপথ নেবে সেই সব দিনক্ষণ ঘোষণা করতে হবে, তো তার আগে সবার সঙ্গে কথা বলে নিচ্ছেন। বাংলাদেশ থেকে কি আপডেট রয়েছে জানবো। অমিত প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অমিত, কি আপডেট পাচ্ছি আমরা তদারকি সরকার গঠনের জন্য? এখনো কি কি পদ্ধতি বা কিভাবে এগোচ্ছে ছাত্ররা? দেখো, ইতিমধ্যে তৎপরতা শুরু হয়ে গেছে। গতকাল আমরা দেখেছিলাম সন্ধ্যে 7:30 থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত রাষ্ট্রপতি ভবনে বৈঠক চলে। সেই বৈঠকেই মোহাম্মদ ইউনূসের নাম কিন্তু প্রস্তাব করা হয়েছিল আন্দোলনরত ছাত্রদের তরফে। তাদের সম্মতি দেওয়া হয়েছে, এমনকি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল তারাও তাদের সম্মতি জানে, তারপরে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছে। এবারই উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্য কারা হবে, অর্থাৎ যে 15 জনের যে সদস্য হওয়ার কথা সেই সদস্য কারা হবে তা নিয়েও কিন্তু একটা আলোচনা চলছে। সেক্ষেত্রে আন্দোলনরত যারা ছাত্র রয়েছেন তারা নিজেদের মধ্যে যেমন আলোচনা করেছেন, তাদের প্রতিনিধি এই দলের রাখতে তারা চাইছেন, এই নিয়েও আলোচনা হয়েছে। এমনকি আজকে যে রাজনৈতিক দলগুলো রয়েছে বাংলাদেশের, সেখানে তাদের সঙ্গে তারা আলোচনা করবে। বিশেষ করে বিএনপি সহ অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে তারা আলোচনা করবেন। আলোচনা করে উপদেষ্টা কমিটির অন্যান্য যে সদস্য তারা হবে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনা হওয়ার পরে একটা জায়গায় তারা সিদ্ধান্তে পৌঁছবেন, এবং সেই সিদ্ধান্তে পৌঁছানোর পরে সেই নামের তালিকা রাষ্ট্রপতির কাছে যাবে, এবং সম্ভবত আগামীকাল বা তার পরের 2-1 দিনের মধ্যে কিন্তু এই তদারকি সরকার গঠন এবং শপথ গ্রহণের প্রক্রিয়া হবে, এমনটা কিন্তু বাংলাদেশ সূত্রে আমরা জানতে পারছি। এমনকি ইতিমধ্যে এই যে সরকার তদারকি সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে, সেই তদারকি সরকারে কারা কারা থাকবেন সেই তালিকা কবে প্রকাশ হবে? দেখো, একটা আলোচনার মধ্যে দিয়ে রয়েছে, কারণ ইতিমধ্যেই 15 জন সদস্য কারা থাকবেন এই উপদেষ্টা কমিটিতে সেই বিষয়টি নিয়ে এক প্রশ্ন আলোচনা ইতিমধ্যে হয়েছেন। সেক্ষেত্রে আজকে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো সেখানে রয়েছে তাদের সঙ্গে ছাত্ররা বৈঠকে বসবেন। সেখানে 15 জনের যে সদস্য, অর্থাৎ উপদেষ্টা কমিটির যে 15 জনের যে সদস্য সেটা নিয়ে তারা আলোচনা করবেন, এবং সেখানে স্থির হবে। সেখানে হয়তো ছাত্র সমাজে কিছু প্রতিনিধি থাকতে পারে, সেখানে ওখানকার সমাজজীবী বা বুদ্ধিজীবী মহলের কিছু প্রতিনিধি থাকতে পারে, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে যেমন বিএনপি, জাতীয় পার্টি, তাদের তরফে কিন্তু সেখানে সদস্য থাকতে পারে। এমনটা কিন্তু প্রাথমিকভাবে কিন্তু আলোচনা কিন্তু উঠে আসছে। সেই জায়গা থেকে আজকের বৈঠক কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ ইতিমধ্যে মোহাম্মদ ইউনূসকে উপদেষ্টা কমিটির প্রধান হিসেবে কিন্তু ইতিমধ্যে সম্মতি দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, শান্তিতে নোবেল প্রাপ্ত অর্থনীতিবিদ, বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাথা হিসেবে ধরে সরকার গঠন বা তদারকি সরকার গঠনের কথা ছাত্ররা ভাবছে, প্রস্তাব দেওয়া হয়েছে, তিনি সম্মত হয়েছেন। তিনি জানাচ্ছেন যত দ্রুত সম্ভব একটা সরকার তৈরি করে ফেলতে হবে, তার কারণ বাংলাদেশের মানুষ সেনা শাসন বেশি দিন মেনে নেবেন না। Army rule is always bad, always destroys whatever you got. It's never welcome to anybody. So we will be very vocal if the army continues. বাংলাদেশ সরকার গঠনের প্রক্রিয়া চলছে। তদারকি সরকার কিভাবে হবে, কিভাবে তারা কাজ করবে সেই প্রক্রিয়া যেমন চলছে, পাশাপাশি আরেকটা প্রক্রিয়া চলছে, তা হলো শেখ হাসিনা তিনি যাবেন কোথায়। বাংলাদেশ থেকে তিনি চলে এসেছেন, ভারতে রয়েছেন সেফ শেল্টারে, কিন্তু বেশি দিন তো এখানে থাকতে পারবেন না। তাকে সিদ্ধান্ত নিতে হবে তিনি কোথায় যাবেন, কারা তাকে জায়গা দেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইউরোপের কোনো দেশে যাবেন, অন্তত সেরকম সম্ভাবনার কথাই তো শোনা যাচ্ছে, কিন্তু কবে, কতদিনের মধ্যে তাকে ছাড়তে হবে ভারত সরকার কি জানিয়েছে? আমার সঙ্গে নয়াদিল্লি থেকে প্রতিনিধি মৈত্রেয়ী সরাসরি রয়েছেন। মৈত্রেয়ী, আপডেট কি? দেখো, এখনো পর্যন্ত যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে ইউরোপের কোনো দেশে যাওয়ারই সম্ভাবনা কিন্তু প্রবল হচ্ছে শেখ হাসিনার। তবে ইউরোপের দেশের মধ্যে কোন দেশ সেই নাম এখনো পর্যন্ত চূড়ান্তভাবে জানা যায়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে ফিনল্যান্ডের একটি সম্ভাবনা সেটা দেখা দিচ্ছে যে ফিনল্যান্ডে তিনি যেতে পারেন, এবং সেই সম্ভাবনাই কিন্তু এখন অনেকটাই দেখা দিচ্ছে। এবার যদি যে প্রশ্নটা তুমি করলে যে ভারত সরকার কতদিন তাকে থাকতে দেবে, দেখো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য
জন্য ভারত সরকারের তরফ থেকে তাকে থাকতে দেওয়া হয়েছিল এবং প্রাথমিকভাবে শেখ হাসিনাকে কিছুটা সময়ও দেওয়ার চেষ্টা করেছিল ভারত সরকার, কিন্তু ভারত সরকারের ক্ষেত্রেও কিন্তু এখন গো স্লো যে পলিসি নেওয়া হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়েও কিন্তু খুব বেশি দিন শেখ হাসিনাকে ভারতবর্ষে অ্যাকোমোডেট করার ক্ষেত্রে কূটনৈতিক কিছু সমস্যা দেখা দিতে পারে। তার কারণ বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশের নতুন সরকার বা এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে ভারতে বেশি দিন আস্তানা দেওয়া বা তাকে শরণ দেওয়ার পেছনে তারা এই গোটা বিষয়টিকে তারা কিভাবে দেখবেন সেটাও কিন্তু কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত এই মুহূর্তে ধীরে চলল নীতি নিয়ে চলেছেন এবং আমরা যেটা জানতে পারছি যে আজকে বা কালকের মধ্যেই শেখ হাসিনা তিনি ইউরোপের কোনো একটা দেশে উড়ে যেতে পারেন। তবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যেটা আশা করা যাচ্ছে যে আজকে দিন যত গড়াবে তত কোন দেশে তিনি যেতে পারেন সেই বিষয়ে কিন্তু আরও পরিষ্কার চিত্র আমরা পেতে পাবো। অতনু, ওইটাই একদিকে যেমন হাসিনা, শেখ হাসিনা, আরেকদিকে আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তিনিও ওদিকে তৎপর হচ্ছেন মুক্তি পাওয়ার পর। তিনিও কি সরকার গঠনে কোনোভাবে তার একটা ভূমিকা থাকবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালেদা জিয়া 17 বছরের জন্য জেল হয়েছিল যার, সেই খালেদা জিয়াকে গতকাল মুক্তি দেওয়া হয়। প্রেসিডেন্ট নির্দেশ দেন, তাকে মুক্তি দেওয়া হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্টে তছরূপের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তো 2018 সাল থেকে তিনি জেলবন্দি ছিলেন এবং তারপর বিএনপি নেতা খালেদা জিয়া গতকাল তিনি মুক্তি পান। কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ, তিনি মুক্তি পাওয়ার পাশাপাশি তার ছেলে অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারিক রহমান, দীর্ঘদিন যিনি বাংলাদেশ ছাড়া ছিলেন, কেন না তাকে অভিযুক্ত করা হয়েছিল শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে 2004 সালে। তারপর থেকে তিনি দেশের বাইরে। তিনি লন্ডন থেকে আজ ফিরতে পারেন, তারিক রহমান আজ ফিরতে পারেন। মৈত্রী রয়েছেন আমার সঙ্গে। মৈত্রী, নিঃসন্দেহে নয়াদিল্লি এই বিষয়ে নজর রাখছে যে তারিক রহমান বা খালেদা জিয়া তাদের ভারত সম্পর্কে তাদের যা ধারণা বা তারা খালেদা জিয়া সরকার যে সময় ছিল সে সময় ভারতের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্ক ছিল সেই জায়গার দিক থেকে দেখতে গেলেও তারিক রহমান দেশে ফিরছেন। সম্ভবত আজ বিকেলে তিনি একটা র্যালিতে যোগ দেবেন। নয়াদিল্লি নিশ্চয়ই নজর রাখছে। একেবারেই দেখো, তারিক রহমানের ভারতে ফেরার দিকে অবশ্যই নজর থাকছে নয়াদিল্লি। তার কারণ তারিক রহমান তিনি যে শুধু বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তেমনটাই নয়, খুব সাম্প্রতিক কালে ইন্ডিয়া বিরোধী যে একটি কার্যক্রম বাংলাদেশে দেখা যাচ্ছিল যেখানে ভারতীয় প্রোডাক্টকে বয়কট করার রব উঠেছিল, তারও কিন্তু পেছনে ছিলেন এই তারিক রহমানই, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছে নয়াদিল্লি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে খালেদা জিয়ার পুত্র তারিক রহমান তার ফিরে আসা বাংলাদেশের ঢাকায়, সেটা কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ ভারতের জন্য। এবং যদি তুমি দেখো গত কয়েকদিনের ঘটনা পরম্পরা, তাহলে কিন্তু যবে থেকে এই ছাত্র আন্দোলন শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু তারিক রহমান তিনি কিন্তু যথেষ্টই ভোকাল রয়েছেন এবং সেখানে তৎকালীন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছেন এবং তার সোশ্যাল মিডিয়ার একাধিক পোস্ট কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে তার একাধিক পোস্ট সামনে এসেছিল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন যখন তিনি দেশে ফিরে আসবেন সেখানে দাঁড়িয়ে বিএনপির কতটা গুরুত্ব কতটা বাড়বে এবং বিএনপির গুরুত্ব কতটা হবে সেটা কিন্তু নয়াদিল্লি নজরে থাকবে। তবে এই প্রসঙ্গে আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাইব, খালেদা জিয়া যিনি গতকাল মুক্তি পেয়েছেন খাতায় কলমে, খালেদা জিয়া বেশ কিছুদিন হলো তিনি প্যারোলে মুক্ত রয়েছেন। তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন এবং তিনি গুরুতর অসুস্থ বলে আমরা বাংলাদেশের বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি। ফলে খালেদা জিয়ার এই অসুস্থতার সময় পরিস্থিতিতে তার ছেলে বিএনপির বাগডোর হয়তো সামলাচ্ছেন এবং তার বাংলাদেশে ফিরে আসা অবশ্যই বিএনপিকে বাড়তি অক্সিজেন যোগাবে। কারণ সশরীরে তাদের নেতার যদি বাংলাদেশে উপস্থিত থাকা হয় তাহলে সেটা বাড়তি অক্সিজেন যোগাবে এবং সেই বাড়তি অক্সিজেন যোগানোটা কূটনৈতিকভাবে ভারতের জন্য কতটা আশাবাদী বা কতটা ভালো হবে সেই গোটা বিষয়ের জল মাপতে চাইছে ভারত সরকার। এবং এই যখন ছাত্র আন্দোলন হচ্ছিল, ছাত্রদের মুভমেন্ট, সেই মুভমেন্টের সঙ্গে শুরু থেকেই জড়িয়েছিলেন বিভিন্ন শিল্পী, বিদ্বজ্জনেরা, তাদের মধ্যে বিশিষ্ট শিল্পী আজমেরি হক বাঁধনের কথা বলতেই হবে। তো আজমেরি হক বাঁধন, গত কদিন বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে কি বলছেন ওপার বাংলা থেকে এপার বাংলায় আমার প্রতিনিধি মানুষের সঙ্গে কথা বলেছেন তিনি, শুনুন।
গত 15 বছরে তিনি এমন একটা সিস্টেম তৈরি করেছেন যেখানে তার লোকরাই রয়ে গেছে, সেটা সামরিক বাহিনীতে হোক, সেটা আমাদের মাননীয় প্রেসিডেন্ট হোক, মাননীয় স্পিকার হোক, প্রত্যেকটা মানুষই কিন্তু আসলে তারপরে কথা বলেছে। এবং আমাদের কাছে এটা খুবই সন্দেহজনক যে কেন সামরিক বাহিনী কিংবা পুলিশ এই সরকার পলায়ন যখন করেছেন তখন কেন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা মাঠে নামেনি। এখানে কি তাদের অন্য কোনো প্ল্যান ছিল কিনা যে এই ধরনের নাশকতা করে তারা এটা দেখাতে চায় কিনা উনি যখন থাকছেন না তখন নৈরাজ্য আরো তৈরি হচ্ছে, সেটাকে একেবারে ভেঙে গুড়িয়ে ভেস্তে দিয়েছে আমাদের ছাত্র জনতা। গণভবনে যেই লুটপাট হয়েছে সেই মালামাল ফেরত দিয়ে যাচ্ছে মানুষ, গণভবন পরিষ্কার করা হয়েছে, সংসদ ভবন পরিষ্কার করা হয়েছে, রাস্তাঘাট পরিষ্কার করছে, ট্রাফিক কন্ট্রোল করছে। আর অবশ্যই আমাদের এখানে সাম্প্রদায়িক একটা সম্প্রীতি থাকবে। আমি বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, যারা বাংলাদেশে জন্মেছে বাংলাদেশটা তাদের সবার, আমরা সবাই বাংলাদেশী। আমি এইরকম একটা রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই যে রাষ্ট্র ব্যবস্থায় আসলে কোনো রকমের বৈষম্য থাকবে না। এবং এই ছাত্রদের স্পিরিটটা যদি আমরা কাজে লাগাতে পারি, তারাই পরবর্তীতে আমাদের লিডার হবে, তারাই আমাদের আসলে পথ প্রদর্শক। আমরা তাদের সাথে আছি এবং সাথে থাকবো।